কবিতাকে নিয়েই বেঁচে থাকা, কবিতাকে নিয়েই অমরত্বের স্বপ্ন দেখা, কবিতাকে নিয়েই প্রেম ভালোবাসা, এই সমস্ত কিছুকে ধরতেই আমাদের অনুষ্ঠান কাব্যের অঙ্গনে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আমাদের কাব্যের অঙ্গনে অনুষ্ঠানে আজ এমন একজন মানুষকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, কবিতার সঙ্গে যার দৈনন্দিন গেরস্থালি, যিনি কবিতাকে পৃথিবীর বিভিন্ন দেশের বাঙালির কাছে, বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তার নতুন সৃষ্টিকে কেন্দ্র করে তার কণ্ঠ ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রখ্যাত আবৃত্তিকার, প্রখ্যাত আবৃত্তি শিল্পী, আমাদের আপনাদের সকলের অত্যন্ত প্রিয় একজন মানুষ, বিশিষ্ট মানুষ, শ্রী শোভন সুন্দর বসু। দাদা নমস্কার, আপনাকে অনেক স্বাগত। নমস্কার তোমাকেও আর সিটিভিএন চ্যানেলের সবাইকে, কর্মীদের এবং শ্রোতাদের। বেশ, সেই সঙ্গে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রাণু সঙ্গে। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সহ গোটা টিম, সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের কাব্যের অঙ্গনে অনুষ্ঠান। যাব দাদার কাছে। দাদা, প্রথমে আজকে আমরা কবিতা দিয়ে শুরু করি। কবিতা দিয়ে শুরু হবে? আচ্ছা, ঠিক আছে, কবিতা দিয়েই হোক। রবীন্দ্রনাথেরই কবিতা শোনাই। আচ্ছা, একটা পরিচিত কবিতা, খুবই গান হিসেবে ছিল এটা বিখ্যাত, কিন্তু কবিতা হিসেবেও বলা হয়েছে। কিন্তু আমি চেষ্টা করেছি, এই যে তুমি বলছিলে না, আগের এপিসোডেও বলেছিলে, আগের যে অনুষ্ঠানগুলোতে এখানে, যে নতুন কিছু ভাবার বা নতুন কিছু কে কবিতার মধ্যে, আবৃত্তির মধ্যে ব্যবহার করা। এই যে কবিতাটি, এই কবিতা যখন গান হয়, গানটা হচ্ছে 7 মাত্রা ছন্দে, 7 মাত্রার তাল। আচ্ছা, এই কবিতাটি যখন গান হয় তখন ওটা 7 মাত্রার, মানে তেওড়া তালে যায় আর কি, সম্ভবত তেওড়া তাল 7 মাত্রা। এবার যখন এটা লিখেছেন আর কি, সাহিত্যের তালও হচ্ছে মাত্রাবৃত্ত, সেটাও 7 মাত্রার মাত্রাবৃত্ত। আচ্ছা, ঠিক আছে। তো এই যে তালটাকে ধরে কবিতার আবৃত্তি, এর উদাহরণ এই কবিতায় নেই, কিন্তু আমি চেষ্টা করেছি। আর এই কবিতার মধ্যে যে বক্তব্য হচ্ছে দুটি পাখি, খাঁচার পাখি আর বনের পাখি। এই দুটো পাখি এখানে রূপক হিসেবে মেটাফরিক্যালি ব্যবহার হয়েছে, কিন্তু দুটো মনস্তত্ত্ব, হ্যাঁ, দুটো মনের দ্বন্দ্ব, দুরকম মনের দ্বন্দ্ব এবং তাদের মনস্তত্ত্ব। যে একটা মন চায়, সবারই চায়, তোমারও চায়, আমারও চায়, সব মানুষেরই চায় যে আমরা ছড়িয়ে পড়ি, আমরা সব জায়গায় ঘুরে বেড়াই, ছড়িয়ে পড়ি। আবার কোনো একটা মন চায় যে আমি ঘেরা টোপের মধ্যে, একেবারে সিকিউরিটির মধ্যে, নিরাপত্তার মধ্যে থাকি, আমার শান্তি থাকুক, আমার অত উচ্ছ্বাসের দরকার নেই, অত সাফল্যের দরকার নেই। এই যে দুটো দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকেই খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নির্বিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পড়ে শিখানো বলি, তার দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দিকি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি।
বনের পাখি বলে না, আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমনে ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও, মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা সূক্ষ্ম কোণে, বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না, সেটা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে হায়, মেঘে কোথায় বসিবার ঠাঁই। খাঁচার পাখি বলে হায়, মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে না রে আপনায়। দুজনে একা একা ছাপটি মরে, পাখা কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না, তবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার। খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার। বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার। খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার। একদম। আসলে কবিরা বোধহয় এইভাবে রূপকের মাধ্যমে, এই যে পাখিকে তো কবি রূপক হিসাবে ধরেছেন, এই রূপকের মাধ্যমে অনেক বার্তা দিয়েছেন কবি, মানে একটি সামাজিক বার্তা। এই যে দুই পাখি কবিতার মধ্যে তো কবি সামাজিক বার্তাই দিয়েছেন, কারণ কবিগুরু তো কেবলমাত্র কবি ছিলেন না, ছিলেন একজন মহান দার্শনিক, তাই না? অবশ্যই, সে তো নিশ্চয়ই, মানে মোটামুটি ভালো কবি যারা, তাদের মধ্যে একটা দর্শন তো আছে। সেই দর্শনটারই প্রতিফলন লেখার মধ্যে দিয়ে পড়ে। শুধু আরও ব্রড ওয়েতে দেখতে গেলে, ব্রড ক্যানভাসে দেখতে গেলে, যে কোনো শিল্পী তার মধ্যে একটা দর্শন আছে, এবং শিল্পের যে প্রকাশ, তার শিল্পের প্রকাশের মধ্যে দিয়ে তার দর্শনটাই তো প্রকাশিত হয়। সেটা যত স্ট্রং হবে, যত পরিষ্কারভাবে প্রকাশ পাবে, তত একটা ঘরানা তৈরি হবে। এই যে শিল্পীদের ঘরানা বলে না, কবিতার ক্ষেত্রেও ঘরানা আছে, গানের ক্ষেত্রেও ঘরানা আছে, যন্ত্রসঙ্গীতের ক্ষেত্রেও ঘরানা আছে, এই যে নাচের ক্ষেত্রেও আছে। এই যে ঘরানা তৈরি হচ্ছে মানে কি, তার নিজস্ব দর্শনের প্রতিফলন তার পারফরমেন্সের মধ্যে। একদম, এটাই হচ্ছে বিষয়। একদম। আর রবীন্দ্রনাথের একরকম দর্শন ছিল, আবার রবীন্দ্র পরবর্তী যুগে যে আধুনিক কবিদের কথা আমরা যদি বলি, আধুনিক কবিদেরও এক একজনের লেখার, আধুনিককালের যে সমস্ত কবিদের কথা, অনেক কবি তাদের লেখার একটা নিজস্বতা আছে, একটি বৈশিষ্ট্য রয়েছে, সেখানেও একটি দর্শন আমরা দেখতে পাই। বড় যে আমি ধন্যবাদ দেব ওই মৃগাঙ্ক দাকে, তারপরে বিক্রম দাকে, অভিজিৎ দাকে, যে আমার সঙ্গে এইগুলো বাজাচ্ছে। তুমি তো বুঝতেই পারো যে আমাদের যে ব্যান্ড আছে, সেই ব্যান্ডে তো একটা রিহার্সাল, সারা বছর ধরে রিহার্সাল চলে, সারা বছর ধরে অনুষ্ঠান চলে, সব একদম কোনো রিহার্সাল ছাড়া, শুধুমাত্র অভিজ্ঞতার জন্যে এবং এস্থেটিক সেন্সের জন্য বাজিয়ে যাচ্ছেন। এই যে সাত মাত্রা তাল বাজালেন, একদমই মনে হলো যে দুটো পাখি দুটো জগতের কথা বলছে। সেইটা কিন্তু খুব দরকার। এটা কিন্তু মানে যারা খুব এক্সপিরিয়েন্সড মিউজিশিয়ানস, তাদের তো রয়েছে। এটাকেই আমরা প্রমোট করতে চাই যে মিউজিক মানে, মিউজিক আর কবিতা আলাদা নয়। মিউজিক কবিতাকে যেমন সাহায্য করবে, তেমন কবিতার মানে আবৃত্তিরও উচিত মিউজিকটাকে গ্রহণ করার। একদম, এইটা খুবই দরকার, তবে বিষয়টা মিউজিক্যাল হয়। না হলে ওই রেকর্ডেড মিউজিক দিয়ে হয়ে যাচ্ছে, একদিকে চালিয়ে দেওয়া হলো আর উনি বলে যাচ্ছেন, মানে এরকম যা হয় আর কি, সেটাতে ওই আত্মাটাকে ধরা যায় না, এটা মানতেই হবে। আর সেই চিন্তা ভাবনা নিয়েই তো আপনার এই নতুন সৃষ্টি, নতুন চিন্তা ভাবনা, এই আপনার এই যে ব্যান্ড, যেটি আমরা কবিতার ক্ষেত্রে প্রথম দেখলাম।
দাদা আবারও আমরা কবিতা একটু শুনে নিই আপনার কাছ থেকে। এবারে কি শুনবো? এটা প্রেমের কবিতা শোনাই। হ্যাঁ, বেশ। এই সময়ের প্রেমই শোনাই, এই সময়ের প্রেমের কবিতাই একটা শোনাই। শ্রীজাতর লেখা। বেশ। শ্রীজাত লিখেছে, এটা তো এর ছন্দ আছে। খুব একদম, তুমি তো জানো শ্রীজাত একেবারে বাংলার এই সময়ের যে আড্ডার যে ভাষা, ঠেক ল্যাঙ্গুয়েজ যাকে বলা হয়, সেই ঠেক ল্যাঙ্গুয়েজকে কবিতার মধ্যে নিয়ে এসছে। খুবই মজার কবিতাটা, বেশ হোক চলি। প্রেম পিয়াসী বন্ধু শুনুন কাহিনী টান টান, প্রেম পিয়াসী বন্ধু শুনুন কাহিনী টান টান, প্রেম পিয়াসী বন্ধু শুনুন কাহিনী টান টান। দেবদাসকে ধরলো মদে, নদেই এলো বান, আহা নদেই এলো বান, আহা নদেই এলো বান। বানচাল হয় কাজ কারবার, ঘর হয় বরবাদ, বানচাল হয় কাজ কারবার, ঘর হয় বরবাদ। আমি তো বলছি না প্রাচীন বসন্ত প্রবাদ, প্রাচীন বসন্ত প্রবাদ, প্রাচীন বসন্ত প্রবাদ। বাদ গেল তাই আহার নিদ্রা, বাদ গেল সার নেম, বাদ গেল তাই আহার নিদ্রা, বাদ গেল সার নেম। বাদ গেল আর সমস্ত দিক, মস্ত হলো প্রেম, আহা মস্ত হলো প্রেম, আহা মস্ত হলো প্রেম। প্রেম কারে কয়, প্রেম কিসে হয়, প্রেম কারে কয়, প্রেম কিসে হয়। এই না বলে রোজ পাড়ায় পাড়ায় ঘুরছি একা, খাচ্ছি ওভারডোজ, খাচ্ছি ওভারডোজ, খাচ্ছি ওভারডোজ। ওভার শেষে শূন্য রানে জোকের মুখে নুন, ওভার শেষে শূন্য রানে জোকের মুখে নুন। সে আমাকে চিনেই নিল, হয় নব ফাল্গুন, হয় নব ফাল্গুন। গুণের আধার কমললতা, আমি পিটার প্যান, গুণের আধার কমললতা, আমি পিটার প্যান। হারমোনিয়াম ছেড়ে তখন বাজাচ্ছি অর্গান, বাজাচ্ছি অর্গান, বাজাচ্ছি অর্গান, বাজাচ্ছি অর্গান। জ্ঞান দিয়েছে পাড়ার দাদা, ফ্যান হয়েছি খুব, জ্ঞান দিয়েছে পাড়ার দাদা, ফ্যান হয়েছি খুব। টান গেল তার অর্ধেক, আর অর্ধেক দেয় ডুব, ডুবেই দেখি জল পড়ি, ডুবেই দেখি জল পড়ি, তার তল পেল না মন। চল চামেলি বাঁশ বাগানে বল খেলি দুজন, চল চামেলি বাঁশ বাগানে বল খেলি দুজন। বাগান নিল চামেলি আর আমি পেলাম, বাগান নিল চামেলি আর আমি পেলাম বাঁশ। আমেরিকায় সেটেল হলো তা প্রায় 3 মাস, আমেরিকায় সেটেল হলো তা প্রায় 3 মাস। হিমেল রাতে আমার ঘরে ইমেইল আসে আজ, হিমেল রাতে আমার ঘরে ইমেইল আসে আজ। ফিমেলরা সব চুক্তি দিয়ে আদায় করে কাজ, তারা সব আদায় করে কাজ, তারা সব আদায় করে কাজ, তারা সব আদায় করে কাজ। আদায় এবং কাঁচকলাতে তাই রেঁধেছি ঝোল, আদায় এবং কাঁচকলাতে তাই রেঁধেছি ঝোল। প্রেম পিয়াসী বন্ধু সবাই বলুন হরি বল, এবার বলুন হরি বল, সবাই বলুন হরি বল, সবাই বলুন হরি বল। আহা হা, কি দারুণ, অসাধারণ। এই যে কবিতা, এই যে আপনার নতুনত্ব, এই যে প্রত্যেকবারই ওই একটাই কথা আসছে, এতে কিন্তু প্রত্যেকটা মানুষ সামিল হতে পারে। আজকে যখন আপনি মঞ্চে উপস্থাপন করবেন, আমার মনে হয় দর্শকরাও সেই এই কবিতার সঙ্গে গলা মেলাতে পারবে, সামিল হতে পারবে। সেটাই হয়, সেটাই হয়। আমরা রয়েছি আমাদের কবিতার অনুষ্ঠানে, কবিতার অনুষ্ঠান কাব্যের অঙ্গনে। এই যে আমরা বলি না যে ফুল যেমন সৌন্দর্যের প্রতীক, ঠিক তেমনভাবেই কবিতারও কিন্তু একটি সৌন্দর্য আছে, শৌখিনতা আছে, যা মানুষকে ছুঁয়ে যায়। আর সেই মানুষকে ছোঁয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠান কাব্যের অঙ্গনে। এই অনুষ্ঠান কবিতার অনুষ্ঠান, শ্রুতি নাটকের অনুষ্ঠান।
আপনারা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, তাহলে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করার নাম্বার, সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন এবং এখানে অডিশন দিয়ে আপনারা যদি নির্বাচিত হতে পারেন তবে আপনারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। তাই আর দেরি না করে টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করবার নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে এখানে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আপনারাও আমাদের কাব্যের অঙ্গনে অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন প্রখ্যাত আবৃত্তিকার, প্রখ্যাত আবৃত্তি শিল্পী শ্রী শোভন সুন্দর বসু। তার কবিতা আপনারা এর আগেও সিটিভিএনের পর্দায় অনেকবার শুনেছেন, আপনারা মুগ্ধ হয়েছেন আর মুগ্ধ হবেন, এটাই স্বাভাবিক। কারণ আমরা আজকের দিনে শ্রী শোভন সুন্দর বসু মানেই এক কথায় আমরা চোখ বন্ধ করে বলি যে প্রখ্যাত আবৃত্তিকার। আর আমাদের মধ্যে তিনি আছেন স্টুডিওতে, আপনারা দেখছেন তার অনুষ্ঠান, আমরা উপভোগ করছি সেই অনুষ্ঠান। এই অনেকদিন আগে তুমি যে বলছিলে না যে নতুনত্ব, বা ওই যে যেটা বলতে চাইলে যে শ্রোতারা শুনে এটাতেও রিয়াক্ট করবে, নাচবে আর কি, বা নাচবে মানে ওই আর কি ওই অংশগ্রহণ করবে, শামিল হবে আর কি। এটা কিন্তু আমি অনেক দিন আগে দেখেছিলাম, তখন 2007 সাল নাগাদ নিউ ইয়র্কে একটা অডিটোরিয়াম আছে, মানে সেখানে ডিস্ক জকি, ওর নাম হচ্ছেন ছ্যাব ই শিব্বা, মানে আমি উচ্চারণ ঠিক করতে পারলাম কি জানি না, ডিস্ক জকি। তিনি ডিস্কের সঙ্গে ডিস্ক বাজাচ্ছেন আর তার সঙ্গে কবিতা পড়ছেন ইরা কোহেন। হ্যাঁ, সারা রাত ধরে ওখানে কবিতা হয় রেডিও সিটিতে তখন সারা রাত ধরে কবিতা অনুষ্ঠানও হয় ওখানে, মানে কবিতাটা এই ধরনের কবিতা, র্যাপ পোয়েট্রি বলে ওরা। আচ্ছা, র্যাপ পোয়েট্রি অনুষ্ঠান হয় সেখানে। এতে দর্শকরা, ওখানকার শ্রোতারা, তারা ওই এতে ওই শরীর নাচাচ্ছেন, একটা আলাদা মঞ্চ আছে সেখানে। আর এইটা একটা আমি দেখেছিলাম। আর সেই সময় আমাদের তারও পরবর্তীকালে আমাদের যেটা বলতেন, যে কথাটা বেঞ্জামিন জেফনায়, ওর সঙ্গে আমি ইংল্যান্ডেও প্রোগ্রাম করেছি, এবং বলতেন যে আমরা ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেটারকে, I turn these black and white letters into a concert like performance. এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেটারকে কনসার্ট লাইক পারফরমেন্সে পরিবর্তন করা, সেটাই কিন্তু আবৃত্তি। আমি সেটাই বলতে চাইছি যে একটা কবিতা ছাপা হয়ে আছে, আমরা পড়ছি, কিন্তু সেটাকে একটা পারফরমেন্সের জায়গায় ওই সাদা পাতা থেকে তুলে এনে মঞ্চে, ফ্রম দ্য পেজ টু স্টেজ, এইটাই আর কি। তো যতক্ষণ না এক একটা কবিতাকে এইভাবে সফলভাবে উপস্থাপন হচ্ছে, ততক্ষণ কিন্তু ওই একটা বিভেদ রেখা বা ওই একটা থাকবেই। কিন্তু ঠিকমতো উপস্থাপন করলে কবিতাকে গানের থেকেও অনেক বেশি পেনিট্রেটিং হয়, গানের থেকে অনেক বেশি, বাংলায় কি বলবো, মানে অনেক বেশি মানুষের মননকে আঘাত করে, আকর্ষণীয় হয়, মননকে আঘাত করে আর কি। হ্যাঁ, তো এইটা করতে পারে, কিন্তু এটা আমি দেখেছি, প্রত্যক্ষ করেছি, কিন্তু সেইভাবে হচ্ছে না। সেইটাই যে সেই চর্চাটা হওয়া দরকার। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী, বিশিষ্ট মানুষ, আপনাদের আমাদের সকলের অত্যন্ত প্রিয় একজন মানুষ, শ্রী শোভন সুন্দর বসু। আমরা শুনছি দাদার কথা, দাদার কাছ থেকে কবিতা। আসলে এই রকম অনুষ্ঠান শেষ করেও শেষ করতে ইচ্ছে করে না, একদম বিশ্বাস করুন, মনে হয় আরও শুনি, কিন্তু সময় বলে যে শেষ করতে হবে। তাই আজও আমাদের শেষ করতে হবে, আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। তাই ইচ্ছে না থাকলেও আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা দাদার কবিতা শুনতে শুনতে আজ অনুষ্ঠান শেষ করব। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আজকে এই যে আমাদের আগেও আপনাকে আমরা পেয়েছি, আজ আবার পেলাম, আগামীতেও পাবো, এই আশা রাখি। না, ধন্যবাদ তোমাকেও এবং সিটিভিএন চ্যানেলের সবাইকেও।
আর যেটা বললাম, আগেও বলছি যে এই ধরনের অনুষ্ঠান করা হচ্ছে, এই ধরনের অনুষ্ঠান যত হবে তত ভালো, আমি ততবারই আসবো আমাকে ডাকলে। আপনারাও যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, মনে করছেন যে আমাদের কাব্যের অঙ্গনে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, তারা অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করবার নাম্বার, সেই নাম্বারে ফোন করে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে এখানে কিন্তু আপনারাও অংশগ্রহণ করতে পারেন। তাই অবশ্যই যোগাযোগ করুন, যে নাম্বারটি যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে যোগাযোগ করবার নাম্বার, সেই নাম্বারে ফোন করে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। ধন্যবাদ জানাবো এতক্ষণ যারা আমাদের সঙ্গে যন্ত্রানুষঙ্গে ছিলেন এবং ক্যামেরার ওপারে যারা ছিলেন সকলকে ধন্যবাদ। দর্শক বন্ধু, আবারও আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ আমরা দাদার কবিতা শুনতে শুনতে আজকের কাব্যের অঙ্গনে অনুষ্ঠান শেষ করব। খুব ভালো থাকবেন। রবীন্দ্র পরবর্তী একটি একটি কবিতা খুবই আমার পছন্দ হয়েছিল। তারপরে যিনি লিখেছেন সেই কবিতাটি আমাকে দিয়েছিলেন প্রথমে, যখন গান সুর হয়নি তার আগেই আমি পড়েছিলাম, এবং তারপরে সেটা সুর হয়, এবং তারপরে একটা এতেও একটি সিনেমাতেও সেই গানটি ব্যবহার হয়েছে, এবং যিনি লিখেছেন তিনি মিউজিক ডিরেক্টর। আমি বলছিলাম কবির সুমনের কথা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কবির সুমনের লেখা খুব ভালো, এটা লিরিক এত ভালো যে একদম এই সময় ঐতিহ্যকে বাংলা ধরে রেখেছেন, সেটি শোনাচ্ছি। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতির স্বর, কত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর। ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। কালকেউটের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি, কালকেউটের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি। বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি। ভেসে যায় ভেলায় বেলাও বেলা একই সব দেহ নিয়ে, আগেও মরেছি আবার মরব প্রেমের দিব্যি দিয়ে। জন্মেছি আমি আগেও অনেক, মরেছি তোমারই কোলে, মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখব বলে। বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে, কখনো গাঙুর কখনো কোপাই কপোতাক্ষর গাঙে। গাঙুর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি, কখনো রাইন কখনো কঙ্গো নদীদের স্বরলিপি। স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনো লিখি না, তাই মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই। তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে, তথাগততার নিঃসঙ্গতা দিলেন অস্তর আগে। তারই করুণায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা, আমিও কাঙাল হলাম আর এক কাঙালির পেতে দেখা। নত জানু হয়েছিলাম তখনও, এখনো যেমন আছি, মাধুকরী হও নয়ন মোহিনী স্বপ্নের কাছাকাছি। ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই, ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই। বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই, বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই। আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার, আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ শীতকাল। দুঃখ পেয়েছো যতবার যেন আমায় পেয়েছো তুমি, আমি তোমার পুরুষ, আমি তোমার জন্মভূমি। যতবার তুমি জননী হয়েছো ততবার আমি পিতা, যতবার তুমি জননী হয়েছো ততবার আমি পিতা। কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো
শুধু তোমাকেই চাই। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো, শুধু তোমাকেই